অবশেষে পেশ হলো মোদী সরকারের অন্তিম অন্তর্বর্তী বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ পেশ করলেন মোদী সরকারের শেষ বাজেট। এই বাজেটে প্রত্যাশা ছিল অনেক। আমরা গোটা দেশবাসী হিসেবে কি পেলাম আর কি পেলাম না একবার দেখে নেওয়া যাক। এই বাজেটে রয়েছে দেশের সমস্ত ধনী গরিব মধ্যবিত্ত দারিদ্র শ্রেণীর মহিলা যুব সমাজ থেকে শুরু করে কৃষকদের জন্য একের পর এক বিরাট বড় বড় ঘোষণা। রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের আরও কোটি কোটি মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেবার মতো সুখবরের পাশাপাশি এবার প্রতি মাসে 300 ইউনিট করে বিদ্যুৎ একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন দেশের প্রত্যেক নাগরিক। এইরকমই একের পর এক বিরাট বড় বড় চমক দিয়েছেন কেন্দ্রের মোদী সরকার এবারের বাজেটে। তো আজ বাজেট পেশের পর কোন কোন খাতে দাম বাড়লো, কোন কোন জিনিসপত্রের দাম কমলো, আপনি যেই ক্ষেত্রে কাজ করেন সেই ক্ষেত্রে কেমন সুবিধা দেওয়া হলো, প্রত্যাশা মতো ঘোষণা করা হলো কিনা, আজকের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে থাকবে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে আরও কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো পেশ হলো 2024-25-এর অন্তর্বর্তী বাজেট। প্রত্যাশা ছিল অনেক, কি পেলাম একবার দেখে নেওয়া যাক। প্রত্যাশা মতোই জোর দেওয়া হলো সামাজিক সুরক্ষায়, উন্নতির কথা বলা হলো অনেক। শোনা গেল গরিবী কমার কথা, মহিলাদের স্বনির্ভরতার বৃদ্ধির লক্ষ্যে জারি থাকলো বা নেওয়া হলো অনেক পদক্ষেপ। সামাজিক সুরক্ষার বিষয়ে তুলে ধরা হলো বিনা পয়সার খাবার, রান্নার গ্যাস, সাধারণের আবাসন তৈরির পরিকল্পনা বা তার তথ্য। বলা হলো অর্থনৈতিক বৈষম্যের কথাও, বলা হলো দেশের জনপ্রতি প্রকৃত আয়ের বিষয়টিকেও। হয়তো কোভিড থেকে শিক্ষা নিয়ে আরও বেশি মেডিকেল কলেজের প্রতিস্থাপনের কথা বলা হলো। ঘোষণা করা হলো 9 থেকে 14 বছরের মেয়েদের জন্য সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনের কথাও। জোর দেওয়া হলো যুবশক্তির উন্নতির বিষয়ে। বলা হলো বেকারত্ব সমাধান নিয়ে সরকারের চিন্তার কথা। ঘোষণা করা হলো 1 লক্ষ কোটির সুদবিহীন কর্পাসের, যা কিনা কাজে আসবে দেশের টেক গবেষণার জন্য। বাস্তবিকে যা সত্যিই একান্ত সমউপযোগী পদক্ষেপ, বিশেষ করে দুনিয়া জুড়ে যেখানে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে ডিজিটাল উন্মাদনায়। আয়ুষ্মান ভারতের উদ্যোগকে প্রসারিত করা হলো অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের জন্য। আগামী 5 বছরে উদ্যোগ নেওয়া হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আরও 2 কোটি সাধারণের আবাসন তৈরির লক্ষ্য। 2024-25 ফিসকাল ডেফিসিট নতুনভাবে ভাবা হলো পৌঁছাবে 5.80%, যেটা আবার প্রস্তাবিত রূপরেখায় দেখানো হলো 2025-26-এ কমে আসবে 5.10%। নিশ্চয়ই ভালো খবর। জোর দেওয়া হলো পরিবর্তিত শক্তি, বিশেষ করে হাওয়া বা সৌরশক্তির ওপর। ঘোষণা হলো প্রস্তাবিত 1 গিগাবাইট ওয়াট হাওয়া শক্তির কথাও। বিশ্বজুড়ে বজায় থাকা দূষণের কথা মাথায় রেখে জোর দেওয়া হলো যানবাহনের ওপর। ঘোষণা করা হলো বাসের প্রসার ঘটাতে পেমেন্ট সুরক্ষার কথাও। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ঘোষণা হলো একগুচ্ছ ব্যবস্থার। মিনিমাম সাপোর্ট প্রাইস রইল আলোচনাতে। ঘোষণা করা হলো 4 কোটি কৃষকের কাছে পৌঁছাবে শস্য বিমার সফলতার কথাও। নারী শক্তির বিকাশের কথাও তুলে ধরা হলো। তাদের জন্য পার্লামেন্টে 1/3 সংরক্ষণের সঙ্গে বলা হলো 30 কোটি মহিলাকে মুদ্রা যোজনার মাধ্যমে ঋণের কথাও। সরকারকে বিশেষ চিন্তিত মনে হলেও দেশের এমএসএমই সেক্টরের বিকাশের জন্য এই ক্ষেত্রে জোর দেওয়া হলো আগামী 5 বছরে আরও উন্নতির লক্ষ্যে। বিশেষ করে জোর দেওয়ার চেষ্টা হলো দেশের পর্যটন ব্যবসায়ের উন্নতিকল্পে। সদ্য উন্মোচিত রাম মন্দিরের বিষয়টি মাথায় রেখে তাৎপর্যপূর্ণ তুলে ধরা হলো স্পিরিচুয়াল ট্যুরিজমের বিষয়টিকেও। নিঃসন্দেহে বড় পদক্ষেপ, নতুন চিন্তাভাবনা। প্রত্যাশা মতোই বজায় থাকলো রেলের বিকাশের বিষয়টি, কিন্তু প্রশ্ন রইল বেশ কিছু। দেশের বেকারত্বের বৃদ্ধি কি সত্য কমবে? কর্মসংস্থানের বিষয়ে কিন্তু কোন সঠিক রূপরেখা দেখতে পাওয়া গেল না এই অন্তর্বর্তী বাজেটে। স্টার্ট আপ ব্যবসায়ের তথ্য কোনো আশা এখনও জাগাতে পারেনি। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আগের বাজেটেও ব্যবস্থা নেওয়া হয়েছিল অনেক পরিকল্পনার, কিন্তু প্রশ্ন তার প্রভাব পড়ল কতটা? গ্রামীণ অর্থনীতির দুর্বলতার কারণ কমেছে এমএসএমজির প্রোডাক্টের চাহিদাও, সেখানে কোনো আশা দেখতে পাওয়া গেল না। এফডিআই এর কথা বলা হলেও বেশ কয়েক মাসের রিপোর্ট বলছে সাড়া জাগাতে পারেনি এই এফডিআই এর তথ্য। তাই সেখানে প্রশ্ন রয়েই গেল। সবচেয়ে হতাশ হতে হলো প্রত্যক্ষ করের কোনো পরিবর্তন না করাই। বিশেষজ্ঞদের ধারণা ছিল যে সাধারণের হাতে আরও বেশি করে নগদের যোগান থাকবে, যাতে চাহিদা বাড়ে। অভ্যন্তরীণ ভোগ্যপণ্যের চাহিদা বাড়লে তবেই বাড়বে উৎপাদন, হবে অর্থনীতির বিকাশ। নিরাশ হতে হলো এখানেও। সরকার যদি সত্যি আয়ের বা সম্পদের বৈষম্য কমাতে চাইতো, সেখানে বাড়াতে হতো কর্পোরেট বা প্রত্যক্ষ কর। এক্ষেত্রেও নীরব থাকলো এই অন্তর্বর্তী বাজেট। যদিও মুখে বলা হলো মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের কথা, কিন্তু বাস্তবিক দৈনন্দিন জিনিসপত্রের বর্ধিত মূল্য চোকাতে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। থেকে গেল এই বিষয়টি। বলা হলো প্রকৃত আয় বৃদ্ধির কথাও। দেশের জাতীয় আয় বৃদ্ধি পেলেও কিন্তু বাস্তবিকে কতটা বেড়েছে জনপ্রতি আয়, সে বিষয়টিকেও ব্যাখ্যা করা হলো না সঠিকভাবে। আবার সেভাবে কোনো আলোকপাত করাই হলো না বেসরকারীকরণের ফলে গতবারের বাজেটের নির্ধারিত
অঙ্কের পরিণতির, দেশের ব্যাংকের বিপুল পরিমাণে মুছে দেওয়া ঋণের কতটা পুনরুদ্ধার করা হলো সেই বিষয়টিকে এড়িয়ে যাওয়া হলো এক প্রকার অতি সন্তর্পণে। নতুন কোনো দিশা দেখা গেল না সাধারণ সঞ্চয় বা বর্ষিয়ান নাগরিকদের আর্থিক নিরাপত্তার বিষয়েও। সব মিলিয়ে এবারের অন্তর্বর্তী বাজেট কিন্তু শুধুই একগুচ্ছ প্রশ্ন রেখে গেল সাধারণ মানুষের মনে, কারণ যা বলা হচ্ছে তার সঙ্গে বাস্তবের মিল কিন্তু পাওয়া যাচ্ছে না অনেকাংশেই। যদিও এইদিকে বাজেটে যে সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে 3টি রেলওয়ে করিডর। বাজেট অধিবেশনে নির্মলা সীতারমণ জানিয়েছেন 3টি বড় রেলওয়ে করিডর তৈরি করা হবে। এই 3টি করিডর হলো বন্দরের সঙ্গে যুক্ত করিডর, শক্তি খনিজ করিডর, সিমেন্ট করিডর এবং অতি ঘন ট্রাফিক চলাচল সংক্রান্ত করিডর। তারপরে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি। বলে রাখা ভালো, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রায় 3 কোটি বাড়ি তৈরি হয়েছে। আগামী দিনে আরও 2 কোটি বাড়ি দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ। এবং এবার মধ্যবিত্তরাও আবাস যোজনার আওতায় ঘর পেতে পারবেন। এইদিকে আবার মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। দেশের মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রকল্প আনা হবে বলে জানিয়ে দিয়েছেন নির্মলা সীতারমণ। অন্যদিকে মহিলাদের জন্য লাখপতি দিদি স্কিম নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে দেশে প্রায় 83 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রায় 1 কোটি মহিলা নাগরিক স্বনির্ভর হয়েছেন মোদী সরকারের আমলে। আগামী দিনে এই সংখ্যক 2 কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মোদী সরকার। তারপরও রয়েছে আয়কর বিভাগ নিয়ে। আয়কর কাঠামো যেমন ছিল তেমনি থাকবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ। তবে যেই সব বিভাগের ছাড় মার্চ মাস অবধি ছিল তা আগামী বছর 31শে মার্চ অবধি বৃদ্ধি করা হবে। অন্যদিকে 40,000 সাধারণ বগি আপগ্রেড করা হবে। বন্দে ভারতের মতো ঝকঝকে করে তোলা হবে। ভারতীয় রেলের 40,000 বগি বৃদ্ধি পাবে স্পিড। একই সাথে মেট্রো রেলের পরিকাঠামোকেও উন্নত করে তোলা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ। এছাড়াও আরও একটি বড় ঘোষণা করেছে মোদী সরকার। খবর পাওয়া যাচ্ছে এবার সৌরশক্তির মাধ্যমে 1 কোটি বাড়ি সৌরশক্তির মাধ্যমে প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে। এতে কম করে হলেও 15 থেকে 20,000 টাকা সাশ্রয় করতে পারবে সাধারণ মানুষ। পাশাপাশি ভেহিকেল চার্জ করার জন্য বড় আকারের স্থাপনাও থাকবে। এইদিকে আবার দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ভূমিকা রয়েছে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের। ঘরে ঘরে ঘুরে তারা অধিকাংশ সরকারি সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। সেই সব অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমার দরজা খুলে দিলেন নির্মলা সীতারমণ। লোকসভার আগে তার বাজেট বক্তৃতায় আজ সীতারমণ ঘোষণা করেছেন দেশের সব আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। গত বাজেটে আয়ুষ্মান ভারতের জন্য 7,200 কোটি টাকা দেওয়া হয়েছিল। এই প্রকল্পের আওতায় বছরে 5 লাখ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ পান গ্রাহকরা। বাংলায় যদিও এই প্রকল্পের সুবিধা নেই। এইদিকে আবার সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, এইদিকে কাজেই এবার অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে। অনেকেই ভেবেছিলেন ভোটের কথা মাথায় রেখে হয়তো জনমুখী বা জনমোহিনী বাজেট হবে। একাধিক প্রকল্প থেকে কর ছাড় নিয়ে ঘোষণা থাকবে মোদী সরকারের, কিন্তু তার কিছুই হয়নি। এক কথায় আশাহত হয়েছেন সাধারণ মানুষ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মোদী সরকার অনেক ব্যবস্থা নিয়েছেন বলে বাজেট বক্তৃতায় বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কিন্তু আমজনতা জানে বাস্তব অবস্থাকে। ওষুধের দাম, শাকসবজির দাম, রান্নার গ্যাসের দাম, ট্রন ভাড়ার কমার কোনো দিশা দেখা যায়নি এই বাজেটে। এক কথায় আমজনতার সিংহভাগই দাবি করেছেন দিশাহীন বাজেট। সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা ভেবে এই বাজেট পেশ করা হয়নি, কারণ যে সমস্যাগুলির মধ্য দিয়ে প্রতিদিন তাদের যেতে হচ্ছে এই বাজেটে তার কোনো সুরাহা পাওয়া যায়নি। কর ছাড় নিয়েও বিশেষ কোনো ঘোষণা বাজেটে করা হয়নি। আগের কর পরিকাঠামোই রাখা হয়েছে, কাজেই সেক্ষেত্রেও তেমন কোনো সুরাহা হয়নি। গোটা বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলা হয়নি। যুবদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলার খতিয়ান কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিয়েছেন ঠিকই, কিন্তু সরকারি চাকুরের ক্ষেত্রে কোনো সুযোগ তৈরির বার্তা অন্তর্বর্তী বাজেটে নেই। এদিকে দেশে কর্মসংস্থান একটা বড় সংকটে পরিণত হয়েছে, তার উপরে মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে। কাজেই মধ্যবিত্তের পক্ষে কোনোভাবেই আসার কোনো কিছু দেখা যায়নি এই বাজেটে। উল্টে ভোটের কথা ভেবে মহিলাদের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। মহিলা, গরিব, যুবরা দেশের ভিত্তি বলে বাজেটে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কিন্তু তার সেই বার্তার সঙ্গে কার্যত অন্তর্বর্তী বাজেটের কোনো মিল পাওয়া যায়নি। মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিয়ে একাধিক প্রকল্পের কথা বলা হয়েছে বাজেটে। লাখপতি দিদি প্রকল্পের আওতায় 8 কোটি মহিলা সুবিধা পেয়েছেন বলে খতিয়ান তুলে ধরেছেন, কিন্তু গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে সুদের হার কমানো বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপের বিশেষ কোনো কিছুই দেওয়া হয়নি এই অন্তর্বর্তী বাজেটে। কাজেই আমজনতার কাছে এই বাজেট এক কথায় অর্থহীন হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা কিছু সুবিধা পাবেন না। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল বাজেট নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। যদিও কৃষক থেকে শুরু করে দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক এবং দেশের প্রত্যেক নাগরিকের জন্য একের পর এক চমক রেখেছেন কেন্দ্রের মোদী সরকার এবারের বাজেটে। মহিলাদের জন্য তাদের হাতে সরাসরি আর্থিক অনুদান দেওয়ার মতো একাধিক জনমোহনী প্রকল্প ঘোষণার পাশাপাশি বিনামূল্যে পাকা বাড়ি এবং বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের মতো একাধিক সুবিধা ঘোষণা করেছেন মোদী সরকার। আর ফ্রেন্ডস, আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো আরও দরকার ছিল বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত
মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।